আজকের দিনের জন্য শুভকামনা। সবকিছু ভালো হোক আপনার। সান্নিধ্য চোখ বন্ধ রেখে ঘুমু ঘুমু ভারী কণ্ঠ ঠেলে বলে, Also, good wishes to you. Do your best, my flower. ইনশাল্লাহ। শেহরিন বেরিয়ে পড়ে ব্যস্ত পায়ে। 4 চাকার গাড়িতে ভার্সিটিতে পৌঁছাতে লাগে না বেশি সময়। ভেতরে ভেতরে তার অস্থির উত্তেজনা বইছে। আজকের পরীক্ষাটা নিয়ে একটু বেশি নার্ভাস সে। ঠোঁট গলা শুকিয়ে আসছে কেমন থেকে থেকে। দিগন্তের কিনার থেকে সূর্য উঠে ঠাঁই নেয় দূর আকাশের বুকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তার তেজ। উত্তপ্তার মুখর হয়ে ওঠে চারপাশ। আকাশ স্বচ্ছ নীল। একটা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে পালকির মতো করে। সময়ের সাথে তাল মিলিয়ে একটু একটু করে রোদ চড়ে বেড়ায় ভূপৃষ্ঠতলে। দেখতে দেখতে সকালের ভাব কমিয়ে বেলা এখন প্রায় দুপুরে। সূর্য এসে থেমেছে মাথার ঠিক উপরে। ক্যাম্পাসের লম্বা লম্বা গাছের ছায়াগুলো সংকুচিত হয়ে এসেছে। 3 ঘন্টা পরীক্ষা শেষ হতেই বেরিয়ে পড়ে শেহরিন। আজ ছিল জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সাম। ভার্সিটির মূল ফটকের সামনে এসে দাঁড়াতেই পিছু ডাকে পদযাত্রা থামায় সে। ঘাড় ঘোরাতেই দেখতে পায় তার অতি পরিচিত বিষধর ক্লাসমেট তুন্না, নিশি, আরফিনদের। এমপি সাহেবের বেগম, আমাদের একটু হেল্প করুন রাস্তা পারাপার হতে। শেহরিন ভ্রু কুঁচকে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, কেন? ডিআইপি পাসপন্দের জন্য রাস্তা ব্লক করে রাখা হয়েছে। সাবেক এমপি শাহজাহান খানের জন্য গাড়ি এখন পাস হবে। শেহরিন মূল ফটক হতে রাস্তার বাহিরে নজর দেয়। এতক্ষণ নির্লগ্ন চেতনায় হেঁটে আসছিল সে। খেয়ালই করেনি সামনের রাস্তা ব্লক করে রাখা হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না 2-3 জন ট্রাফিক পুলিশ। বাঁশির সঙ্গে সঙ্গে হাতে লাঠি নিয়ে রাস্তা ক্লিয়ার রাখতে ব্যস্ত। তো আফটার অল তুমি তো ওনার ওয়াইফ। ট্রাফিক পুলিশ তোমাকে ঠিকই যেতে হবে, আমাদের তো আর যেতে দিবে না। এখন এমপি সাহেবের গাড়ি কখন আসবে সেটাও তো ঠিক নেই। এতক্ষণ ওয়েট করব আমরা। তো ট্রাফিক পুলিশকে আমার কিসের দরকার পড়েছে গিয়ে হুকুম জারি করার? সাবেক এমপি সাহেব আমার হাজবেন্ড হলেও তার প্রফেশনাল লাইফে আমি এই মুহূর্তে কোনো এখতিয়ার রাখার প্রয়োজন বোধ করছি না। আর আমি ভার্সিটি স্টুডেন্ট পরিচয়ে এখানে দাঁড়িয়ে আছি, এমপি সাহেবের বউয়ের পরিচয় নয়। আরফিন 2 হাত পকেটে ঠেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, এমপি সাবেক পরিচয়ে তো প্রচার করো, মিডিয়া কথা বলো তখন। শেহরিন স্মিত হেসে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়ায়। ঠান্ডা গলায় আরফিনের দিকে তাকিয়ে বলে, কয়দিন পর 4th ইয়ারে উঠবে। এইটুকু ব্যবসায়িক নলেজ অন্তত সাথে রাখো যে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ ভিন্ন, ভার্সিটি আর নির্বাচনের মাঠ ভিন্ন। এমপির বউ হওয়ার সুবাদে যদি ভার্সিটির স্যাররা আমাকে এক্সট্রা মার্ক দিত তাহলে আমিও তোমাদের এক্সট্রা মার্ক করিয়ে দিতাম। যেখানে আমার এখানে এই পদবীর কোনো মূল্য নেই, আমিও তাই তোমাদের অতিরিক্ত সুবিধা দিতে পারছি না। সরি, আমি অপেক্ষা করছি, তোমরাও করো। শেহরিনের ঝাঁঝালো উত্তরে নিশ্চুপ হয়ে যায় 3 জন। কেউ আর মুখ খোলার সাহস পায় না। মনে মনে বশীভূত হলেও উপরে উপরে ঠান্ডা থাকে। তবে মুখ জুড়ে আমাবস্যার ন্যায় অন্ধকার। নিশি পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে বলে, পরীক্ষা কেমন হলো আজকে তোমার? ভালো। তোমাদের কেমন হয়েছে? তোমার ভালো হয়েছে। একসঙ্গে 3 জনের আশ্চর্যতীয় কণ্ঠস্বরে হকচকিত হয়ে ওঠে শেহরিন। সাবলীন কণ্ঠে বলে, অবাক হচ্ছ যে? অবাক হব না, আজকের প্রশ্ন এত হার্ড ছিল। আমরা যতজনকে আস্ক করেছি সবাই বলেছে এক্সাম খারাপ হয়েছে, একমাত্র তুমিই বলেছো ভালো হয়েছে। সিরিয়াসলি? রিল্যাক্স, এত অবাক হওয়ার দরকার নেই। প্রশ্ন হার্ড হলেও সবাই যে খারাপ করবে এমনটা নয়। এর মাঝে দেখবে টপাররা হাইয়েস্ট মার্ক পেয়েছে। তোমার যেহেতু ভালো হয়েছে তুমিও তাহলে ভালো মার্ক পাবে। জানি না অ্যাকচুয়ালি, দেখা যাক, আল্লাহ ভরসা। অপেক্ষার ঠিক 3 মিনিটের মাথায় সাই সাই করে সামনে দিয়ে চলে যায় 5টা গাড়ির সাথে 30-35টার মতো বাইক। ধুলো উড়িয়ে তেজালো রোদ্দুর ভেদ করে ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে। শেহরিন কিছুটা দূর হতেই সান্নিধ্যের গাড়ি দেখে চিনতে পারে। 3টে গাড়ির পর 4র্থ নাম্বার গাড়িটা ছিল নেতা সাহেবের।
আজকে তাদের গন্তব্য কোথায় সঠিক জানা নেই তার। কাল নির্বাচন, আজ ছোটাছুটি, এমন করেই চলবে। গোধূলির লগ্নে মায়া ছেড়ে পশ্চিম আকাশে ঢলে পড়ে সূর্য। সন্ধ্যার ঘোর কাটিয়ে রাতের সূচনা লগ্নে হালকা গোলাপি রঙা সেই ডায়েরি আর কলম নিয়ে ব্যালকনিতে বসে শেহরিন। ঝুরু ঝুরু হাওয়া দুলতে থাকা চুলগুলোকে কানের পিঠে গুজে বেতের সোফায় সে হেলান দিয়ে বসে পা গুটিয়ে কলমের কালিতে ছোঁয়া পৃষ্ঠাগুলোকে কাটিয়ে সে চলে যায় ঝকঝকে এক মসৃণ পৃষ্ঠায়। কয়েকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেই পৃষ্ঠার দিকে, অতঃপর শত স্ফুট ভাব ভঙ্গিতে লম্বা করে শ্বাস টেনে শুরু করে লেখা। শ্রদ্ধেয় কামাল পাশা স্যার, এক তুচ্ছ ক্ষুদ্র গণনার বাহিরে থাকা এক ছাত্রী আপনাকে নিয়ে লিখতে বসেছে আজ। সিভিল ডিপার্টমেন্টের মিডল ব্রেঞ্চে বসা সেই অনিয়মিত ছাত্রী যাকে আপনি প্রায়শই ক্লাসে দাঁড় করাতেন, যে মেয়ে চোখে চশমা পরে নতজানু হয়ে থাকতো আপনার সামনে, হাজারো অভিযোগের পাল্লা ভারী করে মুখে কুলু পেটে থাকতো চুপচাপ। আমি সেই আলোচিত রেজিস্ট্রেশন নাম্বার 730 সাবরিনা শেহরিন অনিভা। স্যার, 4th ইয়ারে আপনার ক্লাস পাবো কিনা জানি না। আজকে আপনার সাবজেক্টের এক্সাম হলো। মনে হচ্ছে এখানেই হয়তো বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। তাই আমার ভেতরে থাকা কিছু অব্যক্ত কথা পরিস্ফুটনের জন্য কলমটাকে তুলে নিলাম হাতে। জিও টেকনিক্যাল সাবজেক্ট, বেশ কঠিন একটা সাবজেক্ট। পার্সোনালি আমার কাছে পড়ার চেয়েও কঠিন লাগতো আপনাকে স্যার। বইয়ের ভাজে ভাজে আপনার কঠোর চিত্তের স্পন্দন পেতাম, ভীষণ ভয় পেতাম। কখনো ভাবিনি এই সাবজেক্টটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে। তবে আমি আজ আমার ভয় কাটিয়েছি আমার নিজস্ব চেষ্টায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো এক্সাম হয়েছে আজকে। এতটা ভালো এর আগে কোনো এক্সামে হয়নি। প্রশ্ন অন্য সবার কাছে হার্ড মনে হলেও আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আমি পুরোটা আমার মতো করে কভার করতে পেরেছি। আমি ভীষণ সন্তুষ্ট, পরিতৃপ্ত, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ চায়, যদি দুর্নীতি পরবর্তী আক্রোশ কিংবা ব্যক্তিগত আক্রমণাত্মক মনোভাব না থাকে, আমার বিশ্বাস সর্বোচ্চ নাম্বারটা হয়তো আমার দখলে থাকবে। ক্লাস টপারদের সাথে আমার কথা হয়েছে, তাদের ছোট ছোট দু একটা ভুল যেগুলো আমি সহজেই উতরে এসেছি। আমি মোটেও অহংকার করছি না, আমি শুধু আমার কষ্টের প্রতিফলনগুলোতে চোখ বুলিয়ে নিজের ভেতরের আত্মবিশ্বাস টেনে বের করছি। আমার নির্ঘুম রাতের ফসল, আমার কঠোর অধ্যবসায়ের ফসল। ঠিক যেমন কষ্ট করে কৃষক জমিতে ধান ফলায়, বিরূপ আবহাওয়া না থাকলে সে যেমন আশা করে ফলন ভালো হবে, ঠিক তেমনভাবে আমিও আশা করছি আমার মার্কস অনেক ভালো আসবে। আমি চাই আপনি আমার খাতা খুব ভালোভাবে দেখুন স্যার। খাতা দেখা শেষে আপনি যখন টোটাল মার্কস লিখবেন, তখন আপনার বলা সবার জন্য সব নয় এই কথাটা মিথ্যা প্রমাণ হয়ে যাক। আপনার দামি মূল্যবান মস্তিষ্কে একটা ছোট্ট অনুধাবন হোক। মানুষ চাইলে সব পারে। প্লিজ জেন্ডার দিয়ে জাস্টিফাই করবেন না স্যার। মেয়ে মানুষ শুধু ঘর সংসার সামলানোর জন্য, এমন ধারণাটা ফিকে হয়ে যাক মলিন রোদের মতো। মেয়েরা সংসারের ধর্ম বোঝে, মেয়েরা বাচ্চা সামলায়, পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়। বড় বড় সেক্টরে ফিমেলদের পদচারণা থাকে ঝকঝকে কাচের মতো, যেখানে সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে কংগ্রাচুলেট করে বলে, ইউ ডিড ইট গার্ল, আই এম ভেরি প্রাউড অফ ইউ। স্যার, অ্যাজ আ হাউসওয়াইফ আমার মন যেমন সংসারে থাকবে, অ্যাজ আ স্টুডেন্ট আমার মন সেরকম পড়াতেও থাকবে। ইন ফিউচার আমি খুব বেশি বড় পদে অভিষ্ট হতে না পারলেও নামের আগে অনুমোদিত ইঞ্জিনিয়ার শব্দটা বসাবই ইনশাল্লাহ। গভর্নমেন্ট হোক কিংবা কর্পোরেট জব সেক্টর হোক, নিজের মেধা যাচাই ও অবশ্যই করবো ইনশাল্লাহ। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই স্যার, রয়েছে শুধু অনুনয়। প্লিজ স্যার, আমার মতো শেহরিনদের ভেতরটাকে ক্ষত করবেন না। স্বেচ্ছায় কে নিজের স্বপ্ন বিসর্জন দিতে চায় বলুন? পরিস্থিতি, পরিবেশ, অবস্থান সবসময় আমাদের অনুকূলে থাকে না। অনেক কিছুর সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা ধরে রাখতে হয়। একটা মেয়ের জীবনে অনেক অজানা গল্প থাকে, অনেক কষ্ট লুকায়িত থাকে, তার পিছিয়ে পড়ার অনেক কারণ থাকে। তাই বলে সে যে জীবনে কিছু করতে পারবে না, এই তিক্ত কথাটা মাথায় না আসুক।
আপনি সম্মানিত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। আপনার চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা আমি করি না, তবে ডায়েরির ভাঁজে লুকিয়ে থাকুক আমার নীরব প্রত্যুত্তর। সেদিন যে প্রশ্নগুলো আমার গলায় কাটার ন্যায় বেঁধেছিল, আজ কলমের কালিতে তা উগরে দিলাম। আমার পরীক্ষার খাতা হোক এসব কিছুর নির্ভেজাল উদাহরণ, যে উদাহরণ আপনার অন্তরের চার পাল্লার কপাটযুক্ত জানালা খুলে দিতে সক্ষম হবে। আপনার হৃদয়ে সহানুভূতির হাওয়া বইবে, অনুপ্রেরণা দিয়ে বলবেন, মানুষ চেষ্টা করলে সব অর্জন করতে পারে। এগিয়ে যাও, ভয় নেই। আজ এই পর্যন্তই, অনেক লিখে ফেলেছি, আবেগী হয়ে উঠেছি। ভালো থাকবেন স্যার, ভালো হোক আপনার। মায়া কি? খুব সহজ উত্তর, ছোট শব্দ কিন্তু ভারত অনেক। মায়া হলো পরের জন্য নিজের এক টুকরো আত্মা রেখে দেয়া, যেমনটা মা রাখে সন্তানের মধ্যে, বন্ধু রাখে বন্ধুর হৃদয়ে, কিংবা একজন প্রেমিক রাখে প্রেমিকার জীবনে। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা ওই মায়ার সুতো দিয়ে নিজেকে বেঁধে ফেলি, মায়ার জালে এমনভাবে আটকে যাই যে নিজের পাল ছেড়ে পরের নৌকার মাস্তলে ঝুলতে থাকি, নিজের পথ ভুলে পরের চিহ্নিত পথে হাঁটি। তখন এই মায়াই হয়ে ওঠে এক বিষাদ মাখা কারাবাস। শেহরিন টের পায় সেই বিষাদ মাখা কারাবাসের অনুভূতি, যার ফলে চোখ দিয়ে টুপটুপ করে ঝরে পড়ে তার এক ফোঁটা নির্মেত পানি। নিজের মনের সঙ্গে কথোপকথনের মাঝে সে আবেগী হয়ে ওঠে, ভেতরটা পুড়ে যায় নরম এক যন্ত্রণায়। হাতের লাগেজটা সে শক্ত করে চেপে ধরে পুরো রুমের কোণা চোখ বুলিয়ে দেখতে থাকে আরো একবার। আজ তার ছোট্ট এই সংসার ছেড়ে যাওয়ার দিন, আসল নীড়ে ফিরে যাওয়ার তোড়জোড়। কাল রাত হতেই প্যাকিং শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস সব রাতেই হস্তান্তর করা হয়ে গিয়েছে সুখনিবাসে। এখন শুধু বাকি ঘরের সমস্ত ফার্নিচার, যেগুলো কালকে নিয়ে যাওয়া হবে। আজকের জন্য বন্ধ রাখা হয়েছে সব কাজ। শাহজাহান সাহেব হুট করে কালকে রাতে ফোন দিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নেতা সাহেবকে। জোর গলায় আদেশ দিয়েছে বউ বাচ্চা নিয়ে এক্ষুনি সুখনিবাসে ফিরতে। সে কোনো কথা, কোনো প্রকার এক্সকিউজ শুনতে চায় না। যদি নেতা সাহেব এই আদেশ অমান্য করে তাহলে সে নিজে গিয়ে বৌমা নাতনিকে নিয়ে আসবে। সান্নিধ্য চেষ্টা করে বাবাকে শান্ত করে বোঝাতে তারা অতি শীঘ্রই ফিরবে এই আশ্বাস অনেকবার দিলেও তা বিশেষ একটা কাজে দেয় না। শাহজাহান সাহেব নিজস্ব সিদ্ধান্তে অনড়, সে কোনোভাবেই কোনো কিছু মানতে নারাজ। সান্নিধ্য বাবার হঠাৎ এমন একরোখা সিদ্ধান্তে প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও পরবর্তী সময়ে বুঝতে পারে এটা তার একার কাজ নয়। সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে। এর পেছনে কাদের হাত রয়েছে সেটাও স্পষ্টত বুঝতে পারে। বাবাকে দিয়ে তাকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে যাতে সে মানা না করতে পারে কোনোভাবে। অগত্যা নেতা সাহেব বাধ্য হয়ে রাজি হয় সুখনিবাসে ফিরতে। নির্বাচনের কথা ভেবে সে আর বাড়তি ঝামেলা করতে চায় না। শাহজাহান সাহেব ছেলের রাজি হওয়া মাত্র গাড়ি পাঠিয়ে দেন, কিন্তু নেতা সাহেব শেহরিন শেহমিকাকে নিয়ে ভোরে ফিরবে বলে জানিয়ে সেই গাড়িগুলোতে প্রয়োজনীয় সব জিনিস পাঠিয়ে দেয় আগে। সেই থেকে শেহরিনের ঘুম নেই চোখে। আনন্দ, কষ্ট, চিন্তা তিনটা সংমিশ্রে আবিষ্কার করে আজকের দিনটা। আজ ছেড়ে যাওয়ার দিন, আজ নতুনভাবে প্রত্যাবনের দিন, আজ নেতা সাহেবের যুদ্ধের দিন। একদম খালি হাতে এসেছিল সে এই অ্যাপার্টমেন্টে। কিছু জানতো না, বুঝতো না, কত ভয়ে ভয়ে কেটেছে দিনগুলো। দীর্ঘ রাত্রি, নিঃসঙ্গতা, প্রতি ভোর আলো আঁধারির খেলা, কঠিন সেই সময়, কঠিন সেই মুহূর্ত। ইস, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। অতঃপর নিজেকে অল্প অল্প করে লোহার ছাঁচে গড়ে তোলা, নিজস্ব প্রচেষ্টায় সংসারের হাত খড়ি নেওয়া, ধীরে ধীরে সব কিছু আয়ত্তে নিয়ে আসা, রক্তে মাংসে গড়া এক ভ্রূণকে বুকের মাঝে স্থান দেওয়া, কত কি। এই ছোট্ট সংসার শেহরিনকে 2 হাত ভরে দিয়েছে। তাকে একজন সংসারী নারী, একজন মা, একজন স্ত্রী হিসেবে
স্বয়ং সম্পূর্ণ করেছে। যে হারে ব্যর্থতা নিয়ে সে এখানে হাজির হয়েছিল, সেই হারকে হারিয়ে দিয়ে আজ তাকে পরিপূর্ণ করে গড়ে তুলে দিয়েছে। কৃতজ্ঞ না হয়ে পারা যায়? এই যে বুকের ভেতরে অসম বেদনা দগ্ধ হয়ে সে দিক বেদিক হারিয়ে দেওয়ালগুলো স্পর্শ করে যাচ্ছি, কি যে কষ্ট হচ্ছে সেটা সে প্রকাশ করতে পারছে না, শুধু চোখের পানিতে গাল ভিজিয়ে তুলছে চুপিসারে। কিচেন হতে ভেসে আসা ব্যস্ততার সুর, প্রেসার কুকারের সিটি, শেফালির তীক্ষ্ণ ধ্বনি, ড্রয়িং রুমে চায়ের আড্ডা, হাসির প্রতিধ্বনি, বারান্দার গ্রিলে চাঁদ দেখার অসংখ্য সন্ধ্যা, সব আজ স্মৃতির কোটায় মুখবন্দি। এই অ্যাপার্টমেন্টে অন্য কেউ আসবে, অন্য কেউ পাতবে ছোট্ট সংসার, ঢেকে যাবে তার স্পর্শ, তার ভালোবাসা, তার আবেশিত কুণ্ঠা। মায়া এমন এক শিকল যা শুধু মানুষ বা প্রাণী নয়, জড় বস্তুর সঙ্গেও গেঁথে যায় অবিচ্ছেদ্য বন্ধনে। আর যখন সেই মায়ার বন্ধন ছিঁড়ে যায় তখন সৃষ্টি হয় শূন্যতা। আর এই শূন্যতা এতটাই গভীর হয়ে যে নিজের কান্নার শব্দগুলোর গুঞ্জন হয়ে ফিরে আসে বারে বারে। ব্যথাটা শুধু আন্তঃকেন্দ্রিক হয়ে থাকে না, ছড়িয়ে পড়ে চোখের দৃষ্টিতে, হাতের স্পর্শে, পায়ের চলায়, প্রতিটি শ্বাসে ধরা পড়ে সেই অনুপস্থিতির গন্ধ। শেহরিন। শেহরিন পুরুষালী গলার ব্যস্ত ডাক শুনে পিছু ঘুরে তাকায়। চোখ তার লাল টকটকে জলে ভরা, চেহারায় নেমে এসেছে এক ধরনের বিধ্বস্ততা। সান্নিধ্য দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করা মাত্র শেহরিনকে দেখে থমকে দাঁড়ায়। ব্যস্ত স্বর তার রুখে যায় মুহূর্তেই। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, শেহরিন, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? নেতা সাহেবকে দেখা মাত্র শরীর কেঁপে ওঠে শেহরিনের। অজান্তেই মুখ হতে বেরিয়ে আসে অস্পষ্ট এক সুর। দু চোখে ভরা জল নিয়ে লাগেজ ফেলে সে ছুটে যায় সান্নিধ্যের কাছে। দৌড়ে গিয়ে দু হাতে জাপটে ধরে তার গলা, মুখ লুকিয়ে ফেলে সুঠাম বুকের মাঝে। এক মুহূর্ত লাগে না তার নিঃশব্দ কান্নাকে শব্দে মুখরিত করতে। ভেতরে জমানো ছেড়ে যাওয়া কষ্টটা সে উগরে দেয় বাধাহীনভাবে, ভেঙে পড়ে সে কান্নায়। সান্নিধ্য অবাক হয় শেহরিনের এই ভঙ্গুর রূপ দেখে। এমন বাচ্চাদের মতো উচ্চ শব্দে কান্না সে আগে কখনো কোনো পরিস্থিতিতে তার অর্ধাঙ্গিনীকে করতে দেখেনি। ঝরঝরিয়ে কান্না করছে সে, মনে হচ্ছে তার অবচিত প্রিয় জিনিস হতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নির্দয়ভাবে। এতটাই কঠিন মায়ায় সে আবিষ্ট হয়ে পড়েছে। সান্নিধ্য একইভাবে স্থির থাকে, সময় দেয় শেহরিনকে। যদিও সময় নামক এই শব্দটা আজকের দিনে তার কাছে ভীষণ দুর্গম একটা বিষয়। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আজ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ফোনের উপর ফোন আসছে, দল হতে নানান বার্তা আসছে, বিপক্ষ দল হতে চাপ আসছে। তবুও সবকিছু ছাপিয়ে সে নীরব থাকে তার জারুল ফুলের কাছে, কেননা এই ফুলের পাপড়িগুলো তার কাছে অতি মূল্যবান। সামান্য আঘাত লাগার সাহস কিংবা স্পর্ধা নেই তার। স্ত্রী কন্যাকে সুখ নিবাসে পৌঁছে দিয়ে তবেই সে যাবে তার যুদ্ধের ময়দানে। আমার কেন এত কষ্ট হচ্ছে নেতা সাহেব? মনে হচ্ছে নিজের লালন করা বাচ্চাকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ কেন আমার মাঝে এত মায়া দিয়েছেন যে ছেড়ে যাওয়ার কষ্টটা আমি নিতে পারি না? নিজেকে শান্ত করো শেহরিন। তোমার এই কষ্টগুলোই প্রমাণ করে তুমি সত্যি ভালোবেসেছিলে এই সংসারটাকে। মায়া চলে গেলে যে বেদনা থাকে তা হলো ভালোবাসার ছায়া। যতক্ষণ ছায়া পড়ে ততক্ষণই প্রমাণ থাকে যে কোথাও না কোথাও আলো ছিল। তুমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার ছায়া, তোমার স্পর্শ, তোমার সব কিছু এই বাসায় থেকে যাবে আজীবন। মায়ার মাঝে এত কেন গভীরতা? আমার মনে হয় মায়া হলো এক স্বর্গীয় অভিশাপ, যা ছাড়া বাঁচা যায় না, আবার যা নিয়ে বাঁচাটাও কঠিন। কিন্তু এর সৌন্দর্যই হলো এখানে। মায়ায় জড়িয়ে পড়ার সাহস আমাদের সংবেদনশীল করে তোলে, আর মায়া হারানোর বেদনা আমাদের আরও শক্ত করে তোলে। দুটোরই প্রয়োজন আছে জীবনে। এভাবে ভেঙে পড়লে কি চলবে বলো? হুম। সান্নিধ্য নিচু হয়ে থুতনি ঠেকায় শেহরিনের চুলের মাঝে।
এক ফাঁকে গাঢ় চুম্বন এঁকে দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয় সন্তপনে, অতপর শান্ত কণ্ঠে বলে, তাহলে যাওয়া যাক নতুন গন্তব্যে। গাড়ি ছুটছে ফাঁকা রাস্তায় অদম্য গতিতে। শেহরিন দু হাত ভাঁজ করে উইন্ডোতে মাথা রেখে দেখে চলছে ভোরবেলার এক অপার্থিক সৌন্দর্য এক চিত্তে। কৃষ্ণবর্ণের আঁচল সরিয়ে পূর্ব দিগন্তে ফিকে হলুদ ও কমলা রঙের আভা ছড়াচ্ছে ধীরে ধীরে। চোখ বুলালেই মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শিল্প এক সুবিশাল ক্যানভাসে জলরঙের পরম মমতায় তুলি বিছিয়ে চলছে। ভোরবেলার এই সঞ্জীবনী নিস্তব্ধতা ভেদ করে সূর্যের প্রথম রশ্মি স্বর্ণজ্বলন করে তোলে চারিপাশে। গাছের পাতায় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হীরের মতো করতে থাকে ঝলমল। এই সৌন্দর্য প্রত্যাহিক দিনের এক অলীক স্বপ্ন, যা প্রতিদিন সত্যি হয় আবার হারিয়ে যায় পরের দিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। ভোরের মিষ্টি মধুর ভাবনার মাঝে দূরত্বের পরিধি ক্রমশ কমে আসে। হালি শহরের সেই মাথা উঁচু রাজকীয় বাড়ির কাছাকাছি আসতেই বড় ফটকের দুপাল্লা খুলে যায় দুদিক হতে। বাড়ির পাহারাদাররা সম্ভচিত্তে দুধারে দাঁড়িয়ে স্বাগতম জানায় নিরে ফিরে আসা আপন মানুষদের। গাড়ি অভ্যন্তরে প্রবেশ করা মাত্র ভেতর হতে ছুটে আসে সানজি, তানিশা, তাসিন, লতা। আনন্দ উচ্ছ্বাস উপচে পড়ছে প্রত্যেকের মুখরেখায়। সান্নিধ্য প্রত্যেকের ভাবমূর্তি দেখে একদম নিশ্চিত হয় এরাই শাহজাহান সাহেবকে গরম দুধের ন্যায় উতলিয়ে তুলেছিল তাদেরকে ফেরাতে। নেমে পড়ে সে গাড়ি হতে। অপরদিকে বাবার কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে শাহমিকা। রাতে দেরি করে ঘুমানোর দরুন চোখে এখনো তার গাঢ় নিদ্রার আবেশ জড়িয়ে, যা ভাঙতে সময় লাগবে আরো 2-1 ঘন্টা। রাজকন্যার ঘুমন্ত মুখ দেখা মাত্র মন খারাপ হয়ে যায় প্রেমিক পুত্র তাসিন সাহেবের। হাসি হাসি মুখটা উবড়ে যায় মুহূর্তে। শাহমিকার জন্যই আজ তার সকাল সকাল উঠা, নয়তো এত সকালে তার তো ঘুমই নামে না চোখ হতে। ইচ্ছে ছিল সবার মতো সে নিজেও টুকটুকে গোলাপ দিয়ে রাজকন্যাকে বরণ করে নিবে, ফ্রেন্ডশিপ করবে, যাতে তাকে দেখে রাজকন্যা আর ভয় না পায়। কিন্তু হলোটা কি? রাজকন্যা নিজেই তো গভীর ঘুমে আচ্ছন্ন। বুকের ভেতরে মজনু সাহেবের শুরু হয় ফের করুণ সুর। এত কষ্ট রাখার জায়গা সত্যি হয়তো ফুরিয়ে এসেছে, আর মেনে নেওয়া যায় না। শেহরিন সমস্ত বিষাদ ঝেড়ে ঠোঁটের কোণে স্বতঃস্ফূর্ত হাসি আনে। মাথায় ওড়নাটা ঠিকঠাক টেনে ধীর পদস্থতে নেমে আসে গাড়ি হতে। নামা মাত্র সবাই ঝেঁপে পড়ে তার উপর। সকাল সকাল উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয়ে ওঠে নির্মল আত্মারা। রাজকন্যা ঘুমাচ্ছে বিধায় সবাই মৌনতা অবলম্বন করে সাদরে সম্ভাষণ জানায় আগামী অতিথিদের। সান্নিধ্যর কোল হতে শাহমিকাকে ধীরে সুস্থে নিজের কোলে তুলে নেয় সানজি। তার পাশে পিছু পিছু ঘুরে তাসিন। পরনে প্যান্টের পকেটে ঝুলছে একখানা গোলাপ, কিন্তু বোকা প্রেমিক গোলাপের মাথাটা ভেতরে ঢুকিয়ে ডালের অংশটা রেখেছে বাহিরে। কে জানে শাহমিকার মতো গোলাপটাও বুঝে এতক্ষণে নেতিয়ে পড়েছে ঘুমে। মূল অভ্যন্তরণের সামনে আসতেই এক গাদা গোলাপের পাপড়ি আর গাধার ঝুড়ো ফুল ছুটতে থাকে তিথি, তানিশা, লতা। মুখে সবার প্রাণখোলা হাসি লেপটানো। মিষ্টি হাতে সামনে দাঁড়ানো মিসেস নাজনীন, সঙ্গে তার যা মিসেস নীলুফা। শেহরিন অপ্রত্যাশিত এই আয়োজন দেখে বিস্তর অবাক হয়। বিশ্বাস হয় না সে সত্যি দেখছে কিনা। সশরীরে উপস্থিত থেকেও সব কিছু ভ্রম মনে হয়। দুটো মানুষের অপছন্দের তালিকায় নাম লিখিয়ে সে এই বাসা হতে বের হয়েছিল এক সময়। যাওয়ার আগে বলে গিয়েছিল একদিন সে নিজের ব্যর্থতাগুলোকে জয় করে আবার মাথা উঁচু করে ফিরবে রেখে যাওয়া নিজ সংসারে। সময় কিভাবে চলে যায়, কথা দিয়ে চলে। আজ সেদিন, আজ সেই মুহূর্ত। শাশুড়ি মা আর বড় জায়ের শুলবিদ্ধ চোখ আজ তার প্রতি প্রসন্ন স্নিগ্ধ। চোখ মুখে অপার স্নেহ মমতা সে আছে।
শেহরিনের ছুটে যেতে ইচ্ছে করে এক নির্ভীত কোণের ডায়েরি হাতে, তার ভেতরের অব্যক্ত কথাগুলোকে পরিস্ফুটন করে বলতে। ও সময়, তুমি এত কেন অদ্ভুত বলো তো? কম্পাসের কাঁটায় বৃত্ত এঁকে জীবন ঘুরিয়ে আনো মুহূর্তেই। এই তো বের হলাম সেদিন কাঁচা হাতে, কিছুই পারি না অজুহাতে। অথচ আজ তুমি আমাকে সব পাইয়ে দিচ্ছ বিনা পয়সার মূলধনে। মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয় শেহরিনকে অভ্যন্তরণে। হাতে দেওয়া সুখ নিবাসের বাগানের ফুটন্ত একখানা টকটকে গোলাপ। মিসেস নাজনীন নিজ গলা হতে একখানা স্বর্ণের চেন খুলে পরিয়ে দেয় তার বৌমার গলায়। শেহরিন আপত্তি জানালেও শোনে না তার কথা। অন্যদিকে সান্নিধ্যকে মিষ্টি মুখ করাতে নিলে সে তো মুখে তোলেই না। মিষ্টি উল্টো অসহায় কণ্ঠে বলে, এসব করে সময় নষ্ট করার কি দরকার? তোকে কে আটকিয়েছে? আমরা তো বারণ করেছি আমাদের বউকে। তুই সাথে দাঁড়িয়ে আছিস। মিষ্টি অফার না করলে খারাপ দেখার জন্য করলাম। তোর কোনো কাজ নেই এখানে, যেতে পারিস। তানিশার বেকায়দায় কথায় সান্নিধ্য কপাল ভাঁজ করে। উপস্থিত সবাই হেসে উঠে শব্দ করে। মিসেস নাজনীন ছেলের দিকে তাকিয়ে কোমল গলায় বলে, আজে বাজে কথা বলবি না তানু। আজকে আমার ছেলের জীবনে বিশেষ দিন। সান্নিধ্য, তুমি বের হও। সবরাজ তোমার অপেক্ষায় থেকে বেরিয়ে পড়েছে। সান্নিধ্য অর্ধাঙ্গিনীর প্রতি দায়িত্ব পালন শেষে সবার থেকে বিদায় নিয়ে ছুটে যায় নিজ কাজে। আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই তার হাতে। ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। চোখের পলকে বাড়ির বাহিরে অপেক্ষাকৃত মান 3টি গাড়ি ধুলো উড়িয়ে ছুটে যায় সেই নির্বাচনের প্রাঙ্গণে। সাংবিধানিক নিয়ম মেনে সকাল 8টার আগেই সান্নিধ্য নির্বাচনীয় বুথের কার্যালয় থেকে বের হয়ে যায়। গন্তব্য তার নিজস্ব ভোট কেন্দ্রে। দলীয় গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা হয় সে। পরনে সাদা রঙের পরিচ্ছন্ন পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, চোখে মুখে অস্ত্রতার ভাঁজ বুঝেও যেন বোঝা যায় না তার। নিয়ম মেনে ঠিক সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্ধারিত ভোট কেন্দ্রের সাবেক এমপি সাহেব পা রাখতেই চারপাশ হতে উপচে পড়ে গণমাধ্যমের কর্মীদের ভিড়। কেউ কেউ মাইক্রোফোন হাতে ভোট শুরুর আগে পরিস্থিতি সম্পর্কে জানতে চায়, তো কেউ কেউ ভোটাধিকার প্রয়োগের দৃশ্য ক্যামেরাবন্দি করতে মরিয়া হয়ে ওঠে। নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় গণমাধ্যমে এড়িয়ে সান্নিধ্যকে বিশেষ নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় অভ্যন্তরণে। কেন্দ্রে প্রবেশ করা মাত্র সেখানে নিয়োজিত প্রিসাইডিং অফিসারের সাথে হ্যান্ডশেক করে সে, সেই সাথে অনুরোধ করে তাদের ভোট কেন্দ্রের অভ্যন্তরণে নির্বাচন কমিশনের যাবতীয় নিয়ম কানুন ও শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম চালাতে। ভোটার হিসেবে নিজের কাঙ্ক্ষিত ভোট প্রদান করে সান্নিধ্য। আঙ্গুলে অমোচনীয় কালির চিহ্নে গোপন কক্ষে গিয়ে ব্যালট বক্সে পুরে দেয় তার কাগজ। ভোট শেষ হওয়া মাত্র মিনিট কয়েকের মাথায় বেরিয়ে আসে সে। সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবারও প্রশ্নের সম্মুখীনে পড়ে। কিছুটা সময় হাতে রেখে একে একে জবাব দিতে থাকে সকল প্রশ্নের। গম্ভীর মুখরেখায় দৃঢ় কণ্ঠে বলে, আমি চাই ভোটাররা ভয়ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সংবিধান ও আইন অনুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। জনগণের রায় আমি মাথা পেতে নেব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোদমে শুরু হয়ে যায় ভোট গ্রহণ। সাধারণ জনগণের ভিড় ঠেলে সান্নিধ্যের একাধিক গাড়ি বহন ছুটে যায় একের পর এক কেন্দ্রে। পরপর প্রতেঙ্গা, খুলশী, চন্দনপুরা তার আসনের বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ করে। প্রতিটি কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি সরব থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। নাসির চৌধুরীর অনেক লোকই তার চোখে পড়েছে কেন্দ্রের বাহিরে। অকাজ করার সম্ভাবনা কমাতে সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোক্ত কর্মকর্তাদের সাথে সংক্ষেপে কথা বলে পরিস্থিতি স্থিতিশীল রাখার অনুরোধ করে। বেলা 2টো।
নাজিরহাট পরিদর্শন শেষে লাঞ্চের ব্রেকে সান্নিধ্য এসে থিতু হয় কেন্দ্রীয় নির্বাচনীয় কার্যালয়ে। লম্বা সময় ধরে ছোটাছুটি শেষে অফিসে বসতেই তার প্রধান নির্বাচনী এজেন্ট এবং দলীয় নেতাদের সাথে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের গতি, প্রকৃতি ও বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিজস্ব এজেন্ট রেখেছে সে, যাদের মাধ্যমে প্রতিনিয়ত রিপোর্ট আসতে থাকে সেখান হতে। হ্যালো। জাফরিন তালুকদার বলছি স্যার। জি বলুন। স্যার, আমি আমার কাজ করে ফেলেছি, সেই সাথে আপনার পেছনে লেগে থাকা একটা কাঁটাকেও উপড়ে ফেলেছি। সান্নিধ্য সমান্তরাল ভ্রুদয় কুঁচকে উঠে মুহূর্তেই, হাত ঘড়িতে সময়ের দিকে নজর রেখে গম্ভীর কণ্ঠে বলে, কোথায় এখন আপনি? আর 5 মিনিট পরে সমস্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, খুঁজে পাবেন না আমায়। আমি কোথায় আছি আমি খুঁজতেও চাই না আপনাকে, বাট আপনি যে কাজটা করেছেন সেটার প্রসঙ্গে বলুন। আনোয়ারুল আসিমের একমাত্র পুত্রকে আমি হত্যা করেছি আজ ভোরে। প্রাক্তন শ্বশুর সাহেব নির্বাচন বাদ দিয়ে এখন ছেলেকে নিয়ে ব্যস্ত আছেন। নাসির চৌধুরীর সাথে আপনাকে নির্বাচনে হারানোর একটা বিরাট প্ল্যান আমি ভেস্তে দিয়েছি। নাসির চৌধুরী একা এখন আর কিছু করার সাহস পাবে না, কারণ তার সঙ্গী এখন ব্যস্ত ছেলের দাফনে। ধন্যবাদ নেতা সাহেব, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আজকের রাত থেকে আমার শান্তির ঘুম হবে। শুভকামনা আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য। সান্নিধ্যর শরীর এলিয়ে দেয় চেয়ারে, স্থির মুখরেখায় ভরাট কণ্ঠে বলে, আমার ওয়াইফের ফ্রেন্ড ছিলেন এককালে আপনি, সেই হিসাবে আপনার চাওয়ার চেয়ে অতিরিক্ত সাহায্য করেছি আমি, নয়তো করতাম না, কারণ এখানে আমার লাভ নেই কোনো। উল্টো আপনি যা করেছেন তাতে আমার ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে, বাট আই উইল ম্যানেজ ইট। ফোনের অপর পাশের মানবটি নীরব হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। ধপ করে নিভে যায় তার গলার কঠিন স্বর, অবিশ্বাস্য কণ্ঠে বলে, আপনি জানতেন আমি শেহরিনের বেস্ট ফ্রেন্ড ছিলাম? আমার অ্যাপার্টমেন্টে আপনাকে প্রবেশের অনুমতি আমি এমনি এমনি দেইনি। আমার সঙ্গে যারা পার্সোনালি দেখা করতে আসে, আমার লোকেরা আগে তার নারী নক্ষত্র উদ্ঘাটন করে, তারপরে মেলে পারমিশন। কঠিন মস্তিষ্কের মানুষ দেখছি আপনি, অথচ আপনার সঙ্গে সেদিন কথা বলার সময় আপনার ভঙ্গিমা, প্রশ্ন করার ধরন দেখে আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আপনি আমাকে চেনেন। তবে একটা অনুরোধ, ক্ষণস্থায়ী এই পরিচয় যেন সমস্ত ঘটনা ঘটেছে শেহরিন তা অজানা থাকুক। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে ফেলে। আরহামকে তৎক্ষণাৎ জাফরিন সম্পর্কিত সংগ্রহকৃত সকল তথ্য এবং তার রেফারেন্স, সে যে চাকরিটা করছে সেটাও বাতিল করার নির্দেশ দেয়। একটা সিঙ্গেল এভিডেন্সও যেন না থাকে। ওকে স্যার। অধিক উত্তেজনা কিংবা চাপে সান্নিধ্য লাঞ্চ করতে পারে না। শুধুমাত্র পানি পান করে সে তার শুকনো গলা ভিজিয়ে রাখে। প্রতিপক্ষ নাসির চৌধুরীর উপর সে যেমন গতিবিধি রেখেছে, তেমনি তার উপরেও নাসির চৌধুরীর গতিবিধি রেখেছে, এটা সে বুঝতে পারে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, তবে সান্নিধ্য নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে, অত্যন্ত আজকের দিনের জন্য। ঠিক বিকেল 4টায় প্রিসাইডিং অফিসারদের নির্দেশে ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হয়। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী শেষ হয় ভোট গ্রহণ। বিকেল 5টার দিকে সমস্ত কার্যক্রম মেনে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা কত সংখ্যক ভোট পাচ্ছে সেটা উত্তাপ সরাসরি দেওয়া হয়। গ্রামীণ ও ঐতিহাসিকভাবে রক্ষণশীল 10 এলাকায় কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হয়। সেখানে সান্নিধ্য শাহজাহান খানের নামের পাশে যুক্ত 5876 ভোট এবং নাসির চৌধুরীর পাশে যোগ হয় 7920 ভোট। সুখ নিবাসের ড্রয়িং রুমে টিভির সামনে বসারত সকলে নীরব হয়ে যায় মুহূর্তেই। চোখে মুখে অস্থির উৎকণ্ঠা সবার। সানজি হঠাৎ করে এত ব্যবধান সৃষ্টি হওয়াতে বসা ছেড়ে উঠে দাঁড়ায়।
শেহরিনের স্থির মুখের দিকে এক পলক তাকিয়ে সে পায়চারি শুরু করে। কেমন যেন বুক ধুক ধুক করে কাঁপছে তার। বুঝতে পারলাম না, এত ব্যবধান সৃষ্টি হলো কেন? সান্নিধ্যর কি এই এলাকাগুলোতে পরিকল্পনা দুর্বল ছিল? স্থির হন বাবা, এটা মাত্র 10 কেন্দ্রের ফল। শহরের কেন্দ্রগুলো আসতে শুরু করলে পার্থক্যটা কমে যাবে। সময় যত গড়াতে থাকে গণনার পারদ তত চলতে শুরু করে। শহরের আধুনিক এবং তরুণ ভোটার অধ্যুষিত কেন্দ্রগুলোর ফলাফল আসতে থাকে। সন্ধ্যা 7:30টায় 70 কেন্দ্রের ভোট ফলাফল এসে দাঁড়ায় সান্নিধ্য শাহজাহান খান 40,850 ভোট, নাসির চৌধুরী 39,350 ভোট। 1500 ভোটে এগিয়ে থাকতে সুখ নিবাসের সবার মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আসে। সানজি গিয়ে বসে শেহরিনের পাশে। শেহরিনের জমে যাওয়া ঠান্ডা দুটো হাতের মাঝে হাত রাখে সে, কিন্তু স্বস্তি টিকে না বেশিক্ষণ। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের পাদদেশে জলবহুল ও নাসির চৌধুরীর প্রভাধীন কেন্দ্রগুলোর ফলাফল এসে যোগ হয়। রাত 8:30টায় মোট 130 কেন্দ্রের ফলাফল এসে দাঁড়ায়। সান্নিধ্য শাহজাহান খান 78,600, নাসির চৌধুরী 79,900 ভোট। আমি আগেই জানতাম এই নির্বাচনে কৌশল নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা হয়নি সান্নিধ্যর। রাজনীতির আবেগের জায়গা নয়, যে স্মার্টনেস দেখালেই ভোট নিজের দখলে আসবে। শাহজাহান সাহেবের রাগান্বিত স্বরে বলা কথায় মিসেস নাজনীন আতঙ্কের মাঝে বিরক্ত গলায় বলে, এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমার ছেলের দরকার পড়েনি চেহারা দেখে রাজনীতি করার। তুমি দেখো না কত পরিশ্রম করে ছেলেটা। ওর যোগ্যতা দিয়ে রাজনীতি করে। তোমার ছেলের ধৈর্য নেই, বাছ বিচার করে না কোনো ক্ষেত্রেই। এই এলাকার ভোট ওর পক্ষে না থাকার কারণ সে মেম্বারকে ধরে পিটিয়েছিল। বলেছিলাম মারতে হবে না, পুলিশে দাও না, সে তো কারো কথা শুনবে না। মারামারি না করলে তো পেটের ভাত হজম হয় না। তার উপর মাঝখানে এত বড় দুর্ঘটনা শুরুতে যে পজিশন ছিল সেটা সে ধরে রাখতে পারেনি নিজের কাজকর্মে। উপস বাবা, চুপ করবে তুমি? এখনো তো কাছাকাছি আছে, এত টেনশন দিচ্ছ কেন? মিসেস নাজনীন দীর্ঘশ্বাস ফেলে বলেন, শুধু তো আমার ভুল ধরো। এখন তোমার বাবাকে দেখে বলো সান্নিধ্য কিভাবে এত অধৈর্য হয়েছে। প্রমাণ পাচ্ছ তো? এই মানুষটার কারণে আমার ছেলে ওরকম হয়েছে, নয়তো সহরাজের মতোই হতো। হ্যাঁ, এখন ছেলের দোষ আমার ঘাড়ে দাও। বাবা, আম্মা প্লিজ। শেহরিনের অনুরোধে মিসেস নাজনীন শাহজাহান সাহেব চুপ হয়ে যান। একে অপরের উপর দোষ চাপানোর শেষে মনোযোগ দেন আবারও টিভির স্ক্রিনে। আর মাত্র 20টি কেন্দ্রের বাকি। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে শেহরিনের, তবুও নিজেকে সে স্থির রাখার চেষ্টা করে। চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে কেমন। এত প্রচেষ্টা, এত পরিশ্রম সব কি তবে বৃথা যাবে? সর্বশেষে কেন্দ্রের ফলাফল যুক্ত হতে হতে রাত 9টা পার হয়ে যায়। চূড়ান্ত বিজয়ী ফলাফল আসতে আসতে শেহরিন সানজি বসা ছেড়ে উঠে পড়ে। একজন অতিরিক্ত অস্থিরতায় ডুবে গিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকে, অন্যজন লাগামহীন কাঁপুনিতে চোখ মুখ ফ্যাকাশে করে ফেলে। অপরদিকে মিসেস নাজনীন অদূরে গিয়ে বসে, দুহাত তুলে ছেলের জন্য শুরু করে দোয়া। সান্নিধ্য শাহজাহান খান প্রাপ্ত ভোট 1,02,900, নাসির চৌধুরী 88,245 ভোট। সুখ নিবাসে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ গর্জন করে ওঠে। বজ্রপাতের ন্যায় গলার স্বর ভেঙে জোরালো ধ্বনিতে মেতে ওঠে সবাই উল্লাসে, যে ধ্বনি দেওয়ালের সঙ্গে প্রতিধ্বনিত হয়ে পৌঁছে যায় বাহির পর্যন্ত। শেহরিন সানজি একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। সুখের কান্নায় ভেঙে পড়ে দুজনে। বাঁধনহারা আনন্দে দিশেহারা হয়ে ওঠে সুখ নিবাসের প্রতিটি হৃদয় স্পন্দন। রাত 12:30টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চট্টগ্রাম 2 আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়, যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে সান্নিধ্য শাহজাহান খান। দলীয় নেতাকর্মীর থেকে সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসে
হত্যবিলম্ব হয়ে ওঠে এই বিজয়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মধ্যরাতে তাদের জয়ী উল্লাস দিনের উজ্জ্বলতাকেও হার মানিয়ে দেয়। সান্নিধ্য আনঅফিসিয়াল রেজাল্ট শিট রিটার্নিং অফিসারের হাত হতে গ্রহণ করে সরাসরি চলে আসে সারফরাজের কাছে। শত শত নেতাকর্মীর মাঝেই নির্বিকার চিত্তে জাপটে ধরে বড় ভাইকে, তার অভিভাবককে, তার সকল কাজের সমাধানদাতাকে। ঘামে ভেজা সিক্ত তার পাঞ্জাবি, চোখে রাজ্যের ক্লান্তি। সুদর্শন মুখখানিতে নেই কোনো গম্ভীরতার আভাস। নিয়মের বাহিরে দ্বিধায় নিজেকে সে ভাঙ্গে এই কঠিন জয়ের লড়াইয়ে। সারফরাজের চোখের কোণে এক ফোঁটা অশ্রু এসে ভিড়ে। হঠাৎ এমন দৃশ্য দেখে তার মনে পড়ে কোনো এক সময় ক্লাস 10-এর বোর্ড পরীক্ষায় এই মাথা গরম ছেলের সর্বোচ্চ নাম্বার পেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরেছিল। তখন তার হাতে ছিল এরকম নাম্বারের শীট। আজ সময়ের ব্যবধানে সবকিছু বদলে গেলেও ভালোবাসা বদলায়নি এক ফোঁটাও। কংগ্রাচুলেশন এমপি সাহেব। আমার ছায়া হয়ে থাক তুই। আছি সবসময়। সান্নিধ্যের চোখের কোণে খুব সামান্য জল। শত শত ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে সে কনিষ্ঠ আঙ্গুলে খুব নির্ভীকে মুছে ফেলে তা। অতঃপর আসিফ, আরহাম, রিমনের সঙ্গে করে আলিঙ্গন। এই মানুষগুলো তার আত্মার মানুষ, বিশ্বাসের মানুষ, ভরসার মানুষ। সৃষ্টিকর্তা তাকে হয়তো কোনো বড় পুণ্যের বিনিময়ে এই মানুষগুলোকে তার জীবনে পাঠিয়েছে। এদের জন্যই রাজনৈতিক জগৎকে এমপি সান্নিধ্য শাহজাহান খান এত পরিচিত, এত আলোচিত। চট্টগ্রাম 2 আসনে এমপি পদের মুকুটটার পেছনে এদের অবদান জীবন থাকতে ভুলবে না সে। 21শে জুন সকাল 10টা। বিজয়ের দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনার অনুষ্ঠান। স্থান চট্টগ্রাম 2 আসনের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ। মাঠের এক কোণে প্রায় 15 ফুট উঁচু এবং 60 ফুট প্রশস্ত এক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের পাশে বিশাল এলইডি স্ক্রিন জুড়ে রয়েছে সান্নিধ্য শাহজাহান খানের ছবি। পাশের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক, সঙ্গে নির্বাচনীয় স্লোগান। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানিক আগে থেকেই মাঠ কোনায় কোনায় পূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার জারি করা হয়েছে চারিদিকে। নিশ্চিন্ত এই নিরাপত্তা বেষ্টনী বহন করে বিজয়ী নেতার ক্ষমতা ও অভ্যন্তরণের সুস্পষ্ট বার্তা। মাঠের অর্ধেক জুড়েই সারিবদ্ধভাবে পাতা হয়েছে চেয়ার। মঞ্চের এক পাশে গণমাধ্যমিকদের জন্য সংরক্ষিত আসন। মঞ্চের ঠিক সামনে আলাদা ব্যারিকেড দিয়ে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ভিআইপি এবং বিশেষ অতিথিদের বসার স্থান, যেখানে বসছে সদ্য নির্বাচিত এমপি সাহেবের পরিবারবর্গ। শাহমিকা। মিসেস নাজনীনের কোলে বসা রাজকন্যার ডাক শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় বাঁধা তার দুটো ঝুঁটি, পরনে সাদা রঙের ফ্লোরার অ্যারপিকের লেয়ার নেট ফ্রক। চোখ দুটো ঈষৎ ছোট করে সে তাকিয়ে থাকে বেবি মানকির দিকে। রাজকন্যার চাহনি নিজের দিকে পড়তেই বেবি মানকির ফোকলা মুখে ফোটে স্বতঃস্ফূর্ত হাসি। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে তৎক্ষণাৎ। বাম পকেটে হাত ভরে বের করে শুকিয়ে মুচড়ে যাওয়া সেই গোলাপ ফুলের ডাল রাজকন্যার দিকে বাড়িয়ে দিতেই রাজকন্যার ডালের দিকে কয়েকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর কোমল হাত বাড়িয়ে দিয়ে ডালটা মুঠো পুড়ে নেয় নিজ হাতে। তাসিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে শাহমিকার দিকে। এই প্রথম ইয়োপানি তার কথা একটু শুনছে, তার দেওয়া কিছু একটা হাতে নিয়েছে। অন্য সময় তো ফিরেও তাকায় না, দেখলেই দৌড়ে পালায়। খুশিতে বেবি মানকির লাফিয়ে ওঠে। দু হাতে তালি বাজাতে বাজাতে সে পাশে বসা ফুপুমণিকে জড়িয়ে ধরে। বেবি মানকির মতো লাফাচ্ছিস কেন? পুবিমণি ইয়োপানি আমার গোলাপ ফুল দিয়েছে।
সানজি তড়াক করে পাশ ফিরে চায়। আম্মার কোলে সাদা পরিটার হাতে কিছু একটা দেখে সে কপাল কুঁচকে বলে, কই গোলাপ? ও ইয়ো পানির হাতে দেখো। আমি তো শুকনো লাকড়ি দেখতে পাচ্ছি। লাড়কি কি? সানজি দৃষ্টি সরিয়ে এনে বেবি মানকির দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, শুকনো ডাল রে পাগলা, এটা তুই কি দিয়েছিস? ছি ছি, তুই যে গরিব আলাভোলা প্রেমিক, এটা কি বড়লোক রাজকন্যার সামনে প্রমাণ না করলেই নয়? গোলাপের জায়গায় ডাল দিয়েছিস? তাসিন ফুপুমনির কথায় পকেট হাতড়ানো শুরু করে। আশ্চর্য, সে তো পুরো একটা ফুল পকেটে ঢুকিয়ে রেখেছিল, তাহলে শুধু ডাল হলো কিভাবে? আর পাপড়ি গেল কোথায়? তুই এই ফুল কোথায় পেয়েছিলি? ও যে চাচিমণি বাসায় আসার দিন যে তুমি যে বাগান থেকে তুলেছিলে। তুই সেদিনকার ফুল পকেটে ঢুকিয়ে রেখেছিলি? তাসিন নিষ্প্রাণ চাহনিতে মাথা ঝাঁকিয়ে সায় জানায়। সানজি দীর্ঘশ্বাস ঝেড়ে কপালে হাত রেখে বলে, তাই তো বলি, আজ তোর মামনি অন্য প্যান্ট পরানোর জন্য এত চেষ্টা করলো, কিন্তু তুই নাছোড় বান্দা হয়ে এটাই পরলি। বাসায় পরার প্যান্ট পরে এখানে আসলি, তবুও খুললি না। এসব কিছুই ফুলের জন্য, তাই তো? হায় খোদা, তুই তো দেখছি মজনু ফরহাদকেও হার মানিয়ে দিবি রে বেবিমান কি। এটা শুধু আমার ইয়ো পানি। তো তোর ইয়ো পানিকে একটা সুন্দর ফুল দিতে পারলি না? মনি, আমি কি এত বুঝি নাকি? তোর প্রেম হওয়া কঠিন বেবিমান কি, ভালো বেগ পোহাতে হবে দেখছি। ঘড়িতে বাজে 11:15। চারিদিকে শুরু হয় প্রবল স্লোগান আর করতালি। জনগণের ভিড় ঠেলে মঞ্চে উঠার আগ মুহূর্তে নেতা সাহেব বিশেষ কারণ দেখিয়ে কিছুটা আড়ালে চলে যায়। আসিফ আরহামের সঙ্গে সঙ্গে মিডিয়ার ফোকাস মঞ্চের দিকে রাখার নির্দেশ দিয়ে সেদিকে সবাইকে রাখে ব্যস্ত। ভাঁজবিহীন শুভ্র পাঞ্জাবি পরিহিত নেতা সাহেব চোখ হতে সানগ্লাস খুলে ফেলে। ধীর পায়ে শীতল মুখ বয়ে মঞ্চের পেছনে বাবা মেয়ের মোলাকাতের মাঝে করে অংশগ্রহণ। রেজওয়ান সাহেব ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছিয়েছে একটু আগেই। এসেছেন শুধুমাত্র সান্নিধ্যর অনুরোধে, কিন্তু সেটা অজানা ছিল শেহরিনের। এই জমজমাট ভিড়ের মাঝে বাবাকে হঠাৎ দেখতে পেয়ে মেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। সব নিয়ম ভেঙে দৌড়ে চলে যায় সে বাবার বুকে। সান্নিধ্য রেজওয়ান সাহেবের কাছাকাছি আসতেই শেহরিন সরে গিয়ে দুজনের জায়গা করে দেয়। সান্নিধ্য কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে সরাসরি আলিঙ্গনের মাধ্যমে কুশলাদি বিনিময় করে এই বিশেষ মানুষটার সঙ্গে। কংগ্রাচুলেশন চ্যাম্প, খুব খুশি হয়েছি। ইউ ট্রুলি ডিজার্ভ ইট, প্রাউড অফ ইউ। ভিতরে থেকে শ্রদ্ধা আসছে আপনার প্রতি। বাবা হিসেবে আপনি অতুলনীয়। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। সুসন্তান হিসেবে নিজের মেয়েকে গড়ে তুলেছেন আপনি, যাকে পেয়ে আমি ভাগ্যবানের লিস্টে সবার উপরে আছি। রেজওয়ান সাহেব সান্নিধ্যের পিঠ চাপড়ে অভিনন্দন জানান। অধিক সম্মান আর সুখে সে নীরব হয়ে থাকেন। আলিঙ্গন সেরে করমোদন করে স্মিত হাসে সে। মেয়েকে শির দ্বারা সম্পূর্ণ কঠিন ব্যক্তিত্বের ছেলের হাতে তুলে দিয়ে বলেন, মা, একটা প্রশ্ন, ক্লিয়ার উত্তর চাই। প্লিজ বলো। তুমি সুখী? শেহরিন উত্তর দিতে সময় নেয় না এক সেকেন্ডও। ঠোঁটের কোণে প্রজ্বলিত হাসি বজায় রেখে মাথা নাড়িয়ে বলে, ভীষণ সুখী। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তোমাকে লাগবে জীবনে চলার পথে। আমার সকল জটিল সব সমস্যার সমাধান তুমি বাবা। কখনোই ভেবো না তুমি দায়িত্ব মুক্ত। তোমাকে দায়িত্বের বেড়াজালে আবদ্ধ রেখে আমি নিজের কাছে ধরে রাখবো। পালানোর পথ খুঁজে লাভ নেই। মামনির সঙ্গে আমার কথা হয়েছে মনে মনে। মামনিও জানিয়েছে তোমাকে না ছাড়তে। রেজওয়ান সাহেব মেয়ের কথায় হেসে ফেলেন। সত্যি সে মনে মনে চেয়েছিল দায়িত্ব মুক্ত কথাটার সামনে আনতে, কিন্তু মেয়ে তার আগে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। মামুনিকে মনে মনে জানিয়েও দিয়েছে পাগলি মেয়ে তার। তবে এখন থেকে যত দিন বাঁচবে সে মেয়ের সুখেই বাঁচবে। বাবা হিসেবে সন্তানের সুখ নিয়ে বেঁচে থাকার আনন্দই তো আলাদা। ধবধবে সাদা কুর্তির সঙ্গে সাদা ওড়নায় ঢাকা অর্ধ মাথা, চোখে নেতা সাহেবের মতো সানগ্লাস, দুপাশ হতে চুলগুলো বেরিয়ে মুখের উপর খাচ্ছে লুটোপুটি।
সান্নিধ্যের হাতের ভাঁজে হাত রেখে জীবনের প্রথম কোনো রাজনৈতিক মঞ্চে উঠে শেহরিন। চারপাশের অসংখ্য নেতা কর্মীকে নির্দিষ্ট দূরত্বে রেখে নেতা সাহেব তাকে আগলে রাখে একদম নিজের কাছে। দু চোখ যত দূর যাচ্ছে শুধু জনতার ঢল চোখে পড়ে। এমপি সান্নিধ্য শাহজাহান খানের সঙ্গে মিসেস সান্নিধ্যকে দেখা মাত্র নারী পুরুষ সকলে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। ভোট প্রচারণায় শেহরিন যে সমস্ত মানুষদের সঙ্গে পরিচিত হয়েছিল তার অর্ধেকই আজ উপস্থিত হয়েছে। সে নিজে উচ্ছ্বাসিত হয়ে ওঠে তাদের দেখে। নেতা সাহেবের মতো সবাইকে হাত নেড়ে অভিবাদন জানায় হাসি মুখে। মঞ্চে নেতা সাহেবের সঙ্গে তার ব্যক্তিগত নেত্রী সাহেবা একসঙ্গে হাত নাড়ার মুহূর্তটা ক্যামেরায় ক্যাপচার করে রাখতে ভোলে না সানজি। ফট করে কয়েকখানা ফটো ক্লিক করে ফেলে সে। কি দারুণ লাগছে দেখতে, ঠিক যেন বাঘের পাশে রায় বাঘিনী দাঁড়িয়ে আছে, তেজি অন্যরকম। সানজি সান্নিধ্যের হোয়াটসঅ্যাপে ফটোগুলো সেন্ড করে, দ্রুত হাতে টাইপ করতে করতে লিখে, এই অমূল্য 3টা ছবির জন্য পারিশ্রমিক হিসাবে 5,000 টাকা নির্ধারণ করা হইল। আপত্তি জানাইলে আরো 1,000 টাকা বাড়ানো হবে। আর হ্যাঁ, আপনাকে ভোট দিয়েছি সেটার মূল্য কত নির্ধারণ করা হইবে সেটা নিয়ে এখনো ভেবে চলেছি, তবে অতি শীঘ্রই জানানো হইবে। চিন্তা লইয়েন না, মনে রাখবেন শাহজাহান সাহেবের শ্রেণী বিনা পয়সায় কাজ করে না। ফিক করে হেসে উঠে সানজি। টেক্সটখানা পাঠিয়ে টুপ করে সে ফোন বন্ধ করে ফেলে। এমপি সাহেব এখন না দেখুক, পরে তো ঠিকই দেখবে। কড়াই গন্ডায় হিসেব চুকে নিবে তখন। সান্নিধ্য শেহরিনের শত স্ফুটতা দেখে পাশ ফিরে তাকায়, শান্ত গলায় বলে, মিসেস সান্নিধ্য, আপনার সমর্থকদের দেখে জেলাস ফিল হচ্ছে। এত অল্প সময়ে পপুলারিটি তো আমি নিজেও পাইনি। বুঝতে হবে না বউটা কার? রাজনীতি বনাম প্রেমনীতি তাহলে এবার বাদ দেওয়াই যায়। রাজনীতি বনাম প্রেম নীতি সারা জীবন ধ্রুবক হিসেবে থাকবে। আপনি এখনো রাজনীতি পছন্দ করেন না বলবেন? শেহরিন আশেপাশে তাকে সান্নিধ্যর কানের কাছে মুখ রেখে ধীর কণ্ঠে বলে, প্রতিদ্বন্দ্বীরা সবসময় যে ক্ষতি করে এমনটা কিন্তু নয়। চরম বিপদেও অনেক সময় নিয়মের বাইরে গিয়ে সাহায্য করে। ধরুন আমিও তাই করেছি। পৃথিবীতে তাহলে তুমি একমাত্র প্রতিদ্বন্দ্বী যে কিনা প্রতিপক্ষের বিজয়ে তারই হাত ধরে জয় উদযাপন করতে এসেছো। এক্সকিউজ মি এমপি সাহেব, ঢাকা হতে চট্টগ্রামের ভোটার বানিয়ে ছেড়েছেন, এইটুকু ফায়দা লুটবো না? ঠিক আছে, আমারও হিসাব তাহলে তোলা রইল রাতের জন্য। শেহরিন নখ দ্বারা নেতা সাহেবের হাতের তালু খামচে ধরে সামনের দিকে দৃষ্টি তাক করে। এত এত ভালোবাসা পেয়ে সিক্ত হয়ে ওঠে মুহূর্তেই। সামনে ভিআইপি আসনে বসে থাকা দুজন বিশেষ মানুষের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ধন্যবাদ সানজি আপু, আমার জীবনে বোন হয়ে আসার জন্য। তোমাকে আমি একটু বেশিই ভালোবাসি। ধন্যবাদ সরফরাজ ভাইয়া, আমার জীবনে বড় ভাই হয়ে আসার জন্য। আপনাকে দেখলেই আমার ভেতর থেকে সম্মান আসে। আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। অনুপস্থিত আরো দুজনকে ধন্যবাদ দিতে ভোলে না সে। অদূরে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে, ধন্যবাদ শেফালি, তোমাকে আমি খুব খুব স্নেহ করি। সেই সাথে ধন্যবাদ রিতমা, আমার জীবনে সত্যিকারের বন্ধু হয়ে আসার জন্য। তোমাকে আমি খুব মিস করি। মনে প্রাণে দোয়া করি তোমরা ভালো থাকো সব সময়। আমার জীবনে সেরা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো এভাবেই। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।